প্রিয় শিক্ষার্থীরা আমার, আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা আজকে আমার সাথে যুক্ত হবে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের সিলেবাসে দুটি অংশ রয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। আমি তোমাদের গ্রুপ বি থেকে পড়িয়ে থাকি, যেটা হচ্ছে আধুনিক দার্শনিক বৃন্দ, তাদের সম্পর্কে আমি তোমাদের পড়িয়ে থাকি। তো চলো শিক্ষার্থীরা, আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচিতি দিয়ে নিই। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে পড়িয়েছিলাম এবং সেই সময় তোমরা কিন্তু বেগম রোকেয়া সম্পর্কে ধারণা পেয়েছো এবং তার বিশেষ করে নারী শিক্ষায় যে তার অবদান সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তাছাড়া তার সমাজ সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব, বা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার দর্শন চিন্তা। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা তার যে অন্যান্য যে চিন্তাগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে পড়বো অন্যান্য ক্লাসে। আজকে আমরা তার দর্শন চিন্তা সম্পর্কে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা আজকে জানবো। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম হচ্ছে 7 মে 1861 থেকে, তার মৃত্যু হচ্ছে 7 আগস্ট 1941, যেটা 25 বৈশাখ জন্ম 1268, আর মৃত্যু হচ্ছে 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয়। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ সম্পর্কে, তোমরা সবাই জানো, তাই না? তাহলে আসলে সংক্ষিপ্ত একটু পরিচয় দিই তার। সেটা হচ্ছে জন্ম 7 মে 1861, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত, আধুনিক হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত। মৃত্যু হচ্ছে 7 আগস্ট 1941, 80 বছর বয়সে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত, এটা হচ্ছে আধুনা পশ্চিমবঙ্গ, ভারত। সমাধিস্থল হচ্ছে কলকাতা। তার ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর। যদি পেশা হিসেবে বলি, সে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও গল্পকার, অর্থাৎ সব দিকেই প্রতিভার তিনি অধিকারী ছিলেন। যদি তার আমরা রচনাবলী দেখি, সেটা হচ্ছে একটি সুবিশাল ভান্ডার তার রচনাবলীর। রবীন্দ্রনাথ সুদীর্ঘ জীবনে বাংলা সাহিত্যের জন্য সৃষ্টি করেছেন এক সুবিশাল ভান্ডার। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ 56টি, গীতিকাব্য 4টি, ছোট গল্প 119টি, উপন্যাস 12টি, ভ্রমণ কাহিনী 9টি, নাটক 29টি, কাব্যনাট্য 19টি, চিঠিপত্রের বই 13টি, গানের সংখ্যা 2232টি এবং অঙ্কিত চিত্রের সংখ্যা প্রায় 2000। তার যদি উল্লেখযোগ্য কাব্য দেখি, সেটা হচ্ছে সোনার তরী 1884 সালে, চিত্রা 1896 সালের, চৈতালি, কল্পনা 1900, খনিকা 1900 সালের, গীতাঞ্জলি 1910 সালের, বলাকা 1915 সালে, পুরবী 1925, পুনর্য 1932, পত্রপুটি 1936, সেজুতি 1938, উপন্যাস, এগুলো হচ্ছে তার কাব্য। আর যদি আমরা উপন্যাস দেখি, সেটা হচ্ছে গোরা 1910, চতুরঙ্গ, ঘরে বাহিরে, শেষের কবিতা, 4 অধ্যায়, আর ছোট গল্প হচ্ছে গল্পগুচ্ছ। তার নাটকগুলোর মধ্যে রয়েছে চিত্রাঙ্গদা, প্রায়শ্চিত্ত, রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী, তাসের দেশ, চণ্ডালিকা। প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে বিচিত্র প্রবন্ধ, শিক্ষা, শব্দদত্ত, কালান্তর, সভ্যতার সংকট। তার ভ্রমণ কাহিনীগুলোর মধ্যে রয়েছে ইউরোপ প্রবাসী পত্র, রাশিয়ার চিঠি, পারস্যে, জাপান যাত্রী। তার আত্মজীবনীর মধ্যে রয়েছে জীবন স্মৃতি, জীবনী, চৈত্র পূজা। পত্র সাহিত্যের মধ্যে রয়েছে ছিন্নপত্র, গানের সংখ্যা হচ্ছে গীতিবিতান। বিশ্বভারতী কর্তৃক 30 খণ্ডে এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 15 খণ্ডে রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হয়েছে। বাংলাদেশ থেকেও রবীন্দ্র রচনাবলী কয়েকটি খণ্ডে প্রকাশিত হয়েছে।
আমরা যদি তার সংক্ষিপ্ত তার পারিবারিক জীবন বা তার যদি শৈশবগুলো দেখি, শৈশব, মধ্য, কৈশোর বয়সের যে তার পরিচয়টি আমরা একটু দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সাদ্দা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। জোড়াসাঁকো ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদি ধর্ম মতবাদের প্রবক্তা। 1875 সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষা অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ছেলেবেলায় জোড়াসাঁকো বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন রবীন্দ্রনাথ। 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ড যান রবীন্দ্রনাথ। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি। ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়র ও অন্যান্য ইংরেজি সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। এই সময় তার ইংল্যান্ড বাসের অভিজ্ঞতার কথা ভারতী পত্রিকায় পত্রাকারে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা সহ প্রকাশিত হতো ইউরোপ যাত্রীর কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে। 1881 সালে সেই পত্রাবলী ইউরোপ প্রবাসী পত্র নামে গ্রন্থাগারে ছাপা হয়। এটি ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্য গ্রন্থ তথা প্রথম চলিত ভাষায় লেখা গ্রন্থ। অবশেষে 1880 সালে প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শুরু না করে তিনি দেশে ফিরে আসেন। 1883 সালের 9 ডিসেম্বর, যেটা হচ্ছে 24 অগ্রহায়ণ 1290 বঙ্গাব্দ, ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেনি মাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন 5 জন: মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। এদের মধ্যে অতি অল্প বয়সী রেণুকা ও সমীন্দ্রনাথের মৃত্যু ঘটে। 1891 সাল থেকে পিতার আদেশে নদিয়া, যেটা হচ্ছে নাদিয়ার উক্ত অংশটি আধুনা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা, নদিয়ার অংশটি আধুনা হচ্ছে কুষ্টিয়া জেলায়, পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলো তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহে পদ্মা নামে একটি বিলাসবহুল পারিবারিক বজ্রায় চড়ে প্রজাবর্গের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। গ্রামবাসীরাও তার সম্মানে ভোজসভার আয়োজন করত। শিক্ষার্থীরা তোমরা সময় পেলে, সুযোগ পেলে শিলাইদহের যে কুঠিবাড়ি সেখানে বেড়াতে যাবে, তোমরা অনেক কিছু তোমরা জানতে পারবে। 1901 সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম ও 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আশ্রমের আম্রকুঞ্জ উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করলেন ব্রহ্ম বিদ্যালয় বা ব্রহ্মাচার্য নামে একটি পরীক্ষামূলক স্কুল। 1902 সালের 23 সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সী কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান। এরপর 1903 সালের 19 সেপ্টেম্বর কন্যা রেণুকা, 1905 সালের 19 জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও 1907 সালের 23 নভেম্বর কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু হয়। এই মৃত্যুগুলোতে তিনি ভেঙে পড়েছিলেন, অনেকদিন ভেঙে, মানে তার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন। এসবের মধ্যে 1905 সালে রবীন্দ্রনাথ
বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। 1909 সালে রবীন্দ্রনাথ তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠান হচ্ছে আধুনিক কৃষি ও গোপালন বিদ্যা শেখার জন্য। 1907 সালে কনিষ্ঠ জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কেও কৃষি বিজ্ঞান শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন তিনি। শিক্ষার্থীরা এখানে একটু হচ্ছে দাঁড়িয়ে দিতে ভুল হয়েছে, আমাদের লেখাতে মিস্টেক হয়েছে, তোমরা একটু জাস্ট কষ্ট করে পড়ে নিও। ইতিমধ্যেই অবশ্য বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথের কবিকীর্তি ছড়িয়ে পড়েছিল। 1901 সালে নৈবদ্য ও 1906 সালে খেয়া কাব্যগ্রন্থের পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধি বা নাইটহুড উপাধি দেয়। আসলে আমরা তার রাজনৈতিক মতাদর্শটি দেখিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন অত্যন্ত জটিল। তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা ও ভারতীয় জাতীয়তাবাদের সমর্থন করতেন। 1890 সালে প্রকাশিত মানসিক কাব্যগ্রন্থের কয়েকটি কবিতায় রবীন্দ্রনাথের প্রথম জীবনের রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার চোখে ছিল আমাদের সামাজিক সমস্যাগুলির রাজনৈতিক উপসর্গ। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে বৃহত্তর জনসাধারণের স্বনির্ভরতা ও বৈদিক উন্নতির উপর অধিক গুরুত্ব আরোপ করেন তিনি। ভারতবাসীকে অন্ধ বিপ্লবের পন্থা ত্যাগ করে দৃঢ় ও প্রগতিশীল শিক্ষার পন্থাটিকে গ্রহণ করার আহ্বান জানান রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এই ধরনের মতাদর্শ অনেকেই বিক্ষুব্ধ করে তোলে, বা তার এই মতাদর্শের বিরুদ্ধে ছিল অনেকে। 1916 সালের শেষ দিকে সান ফ্রান্সিসকোয় একটি হোটেলে অবস্থানকালে একদল চরমপন্থী বিপ্লবী রবীন্দ্রনাথকে হত্যা ষড়যন্ত্র করেছিল, কিন্তু নিজেদের মধ্যে মতবিরোধ উপস্থিত হয় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথের গান ও কবিতার ভূমিকা অনস্বীকার্য। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল সেটা বর্জন করেন। নাইটহুড প্রত্যাখ্যান পত্রে লর্ড চেমসফোর্ডকে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার এই প্রতিবাদ আমার আতঙ্কিত দেশবাসীর মৌন যন্ত্রণার অভিব্যক্তি। শিক্ষার্থীরা দেখেছো, তারা কিন্তু যারা হচ্ছে আসলে বড় মনের মানুষ, যারা আসলে বড় প্রতিভার মানুষ, তারা কিন্তু দেশের জন্য তারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। রবীন্দ্রনাথের চিত্রজেতা ভয়শূন্য ও একলা চলো রে রাজনৈতিক রচনা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। একলা চলো রে গানটি গান্ধীজির বিশেষ প্রিয় ছিল, যদিও মহাত্মা গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল অম্লমধুর। অম্লমধুর বলতে বোঝাচ্ছে তাদের মধ্যে অনেক মতবিরোধ ছিল, কিন্তু তারপর তাদের মধ্যে সম্পর্কটা ভালো ছিল। হিন্দু নিম্নবর্ণীয় জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থাকে কেন্দ্র করে গান্ধীজি অন্যান্য যে মতবিরোধের সূত্র হয় অন্যান্য লোকদের মধ্যে, তার নিরসনেও রবীন্দ্রনাথ বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। ফলে গান্ধীজি ও তার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হচ্ছে তার যে কবিতা বলো, গান বলো, সেগুলো দিয়েও কিন্তু মানুষের মনকে হচ্ছে ইয়ে করতে পারতেন, এবং তিনি তার জন্য কিন্তু গান্ধীজি তার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলেন। শিক্ষার্থীরা আসলে আমরা তখন তার সংক্ষিপ্ত পরিচয় জানলাম। তার সম্পর্কে বলতে গেলে আসলে বলা শেষ হবে না, বলার শেষ নেই। সে এত সব দিকে হলো তার প্রতিভা ছিল। তো সব দিকে আমরা হচ্ছে এখন আলোচনা করছি না, আমরা হচ্ছে এখন দর্শন চিন্তা নিয়ে আলোচনা করব। সেজন্য আমরা একটু সংক্ষিপ্তভাবে তার একটু পরিচয় জেনে নিলাম। শিক্ষার্থীরা একটা কথা বলে রাখি, শুধুমাত্র তোমরা তৃতীয় বর্ষে পড়ছো বলেই যে তোমার এই বাঙালি দর্শন যে আমরা যে দার্শনিক গুলো পড়বো, পরীক্ষার জন্য তো পড়বে, কিন্তু তোমরা যে ভবিষ্যতে তোমাদের যে প্রতিযোগিতামূলক যে জব পরীক্ষাগুলো আছে বা বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কিন্তু এই প্রত্যেকটা বিষয় কাজে লাগবে। সেজন্য তোমরা এখন খুব ভালো করে পড়ো, যেন তোমাদের ভবিষ্যতে তোমরা সেটা পরীক্ষাতে কাজে লাগাতে পারো।
তার দর্শন যদি আমরা দেখি যে 1925 সালে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসের প্রথম অধিবেশন কলকাতায় অনুষ্ঠিত হয়। আর এই অধিবেশনের মূল সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সভাপতি হিসেবে তিনি যে ভাষণ দেন তার শিরোনাম ছিল ফিলোসফি অফ আওয়ার পিপল। এই ভাষণে তিনি জীবন ও মৃত্যু, বন্ধন ও মুক্তি, জীব ও ঈশ্বর বিষয়ক কোনো জটিল দার্শনিক তত্ত্ব তুলে ধরেননি। আমরা সরদর্শনে যে তথ্য পাই তার চেয়ে অনেক সহজ ও প্রাণবন্ত সত্যের সন্ধান পাই বাউল সম্প্রদায়ের গানে, মাঝি মাল্লার গানে, গ্রামের নিরক্ষর চাষির কণ্ঠে। এসব মানুষ শাস্ত্রীয় ভাষ্য বা টিকার মাধ্যমে কিংবা যুক্তির মাধ্যমে সত্য প্রতিষ্ঠা করেননি। এদের কাছে সত্য অনুভূতির সঞ্চার, সত্য সূর্যের মতোই স্বপ্রকাশ। রবীন্দ্রনাথের দর্শন ভাবনা এই পথে এগিয়েছে, কারণ তিনি কবি, তিনি দ্রষ্টা, তিনি শিল্পী। তার কাছে সত্য আকস্মাৎ ধরা দিয়েছে। জীবন স্মৃতির তিনি এই কথাই বলেছেন, আমার আবরণ খসিয়া পড়িল, মনে হইল সত্যকে মুক্ত দৃষ্টিতে দেখিলাম, মানুষের অন্তরাত্মাকে দেখিলাম। অর্থাৎ কি, এখানে হচ্ছে শুধুমাত্র তত্ত্ব দিয়েই যে হচ্ছে আমরা সত্যকে পাই তা কিন্তু না। আমরা কিন্তু আমাদের আশেপাশের যে হচ্ছে বাউল সম্প্রদায়ের গান, মাঝি মাল্লার গান, গ্রামের নিখোঁজ কণ্ঠ কিন্তু আমরা সেই সহজ এবং প্রাণবন্ত সত্যের সন্ধানটা পেয়ে থাকি। কবি সত্যকে দেখেছেন মুক্ত দৃষ্টিতে, অন্তরাত্মাকে দিয়ে। দার্শনিকদের সঙ্গে কবির দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে বই কি। দার্শনিক সত্য অনুসন্ধান করেন হচ্ছে যারা দার্শনিক, তারা কিন্তু সত্য অনুসন্ধান করেন বিচার মার্গ অবলম্বন করে। তার প্রধান হাতিয়ার থাকে হচ্ছে যুক্তি এবং বিচার বিশ্লেষণ। এই পদ্ধতি অনুসরণ করে দার্শনিক যখন বস্তুকে জানেন তখন জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর মধ্যে পার্থক্য থাকে। কিন্তু কবির দৃষ্টিভঙ্গি ভিন্ন ও স্বতন্ত্র। তিনি সত্যকে জানেন অনুভূতি মার্গের ভিতর দিয়ে। এই জানা আসলে দেখা, পরোক্ষ অনুভূতি। আর একটু বাড়িয়ে যদি বলা যায়, সত্যকে দেখা মানে সত্য হওয়া। অর্থাৎ নিজের মধ্যে যদি আমরা অনুভূতি সত্য হই, তাহলে আমি সত্যকেই দেখতে পেলাম, তাই না? এই পদ্ধতিতে জ্ঞাতা ও জ্ঞেয় অভিন্ন হয়ে যায়। আমি আমি এবং আমার জানার বস্তু সেটা কিন্তু এক ও অভিন্ন হয়ে যায়। এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। রবীন্দ্রনাথ অনুভূতি মার্গের মধ্য দিয়ে সত্যকে দেখেছেন, তার অনির্বাচনীয়তাকে উপলব্ধি করেছেন। এ প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ মুখ্যত কবি, তিনি কিন্তু তত্ত্বদর্শী নন। ঠিক আছে? রবীন্দ্র দর্শনের সত্য হচ্ছে মানবিক সত্য, ধর্ম হচ্ছে মানুষের ধর্ম, আর বস্তু জগৎ মানুষের অনুভূতি সঞ্চার। অন্যভাবে বলা যায়, মানুষকে বাদ দিয়ে সত্য, ধর্ম, বিশ্বজগৎ কোনো কিছুরই অস্তিত্ব নেই। কবির অনুভবে যে সত্য ধরা দিয়েছে তা হলো আমি আছি, এই থাকার একটা বৈশিষ্ট্য আছে। আমি থাকা আর একটি পাথর থাকা এক কথা নয়, তাই না? আমি আছি এ কথার অর্থ হলো সৃজনশীল চৈতন্য আছে। তার মানে কি, একটি পাথরের মধ্যে কিন্তু সৃজনশীলতা বলতে কিছু নেই, তাই না? কিন্তু সেই থাকার, আমার মধ্যে থাকা, একটা মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমি চৈতন্যরূপ সত্তা, আবার আমার সৃজনশীলতা পরনির্ভর ব্যাপার। জ্ঞেয় বিষয়কে আমার ভিত্তিভূমি থেকে দূরে রাখলে সঠিক বিষয় কিন্তু, বা আমরা সঠিকভাবে কিন্তু সেটা জানতে পারি না, একে আত্মস্থ করে নিতে হয়। এই সম্পর্কে পার্সোনালিটি গ্রন্থে রবীন্দ্রনাথের উক্তি উল্লেখ করা যেতে পারে। তিনি বলেন, আই সি ইউ হোয়েন ইউ আর হোয়াট আই এম। অর্থাৎ আমার আমিকে আমি তখনই বুঝতে পারি যখন আমি ছাড়া অন্য ব্যক্তির সঙ্গে আমার সংযোগ স্থাপিত হয়। কি হচ্ছে, আমার আমিকে আমি তখনই বুঝতে পারি যখন আমি ছাড়া অন্য ব্যক্তির সঙ্গে আমার সংযোগ স্থাপিত হয়। আমি ছাড়া অন্য সত্তার স্বীকৃতি দেওয়া হলে আমির অস্তিত্ব কিন্তু সংকুচিত হয় না, বরং আমি বিস্তার ঘটে। তার মানে কি, আমি আমার মধ্যে আমি আছি, আমার সাথে কিন্তু অন্য যখন সংযোগ ঘটবে অন্য ব্যক্তি, তখন কিন্তু সেটা সংকুচিত হবে না, বরং আমির বিস্তার ঘটবে। আমির সীমা অতিক্রম করে কিভাবে বিশ্ব মানবের স্তরে পৌঁছানো যায়, সেই বক্তব্যই রবীন্দ্রনাথ তুলে ধরেছেন তার মানুষের ধর্ম গ্রন্থে। তিনি বলেন সেখানে, সব মানুষকে নিয়ে, সব মানুষকে অতিক্রম করে সীমাবদ্ধ কালকে পার হয়ে এক মানুষ বিরাজিত। এই এক মানুষকে রবীন্দ্রনাথ কখনো বিরাট পুরুষ, আবার কখনো মহামানব বলে অভিহিত করেছেন। আর এই মহামানব বিশ্ব বহির্ভূত কোনো বিমূর্ত অদ্বৈত সত্তা নন। এই মহামানব সব মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে সবার হৃদয়ে
বিরাজমান। দেখেছো শিক্ষার্থীরা, কত সুন্দর কথা, কত সুন্দর একটা অনুভূতির প্রকাশ। রবীন্দ্রনাথ আপাত বিচ্ছিন্ন পৃথক বস্তুসমূহকে রূপান্তরিত করলেন এক সমগ্র সত্তায়, আর এটা সম্ভব হয় আত্ম উপলব্ধির মাধ্যমে। রবীন্দ্রনাথ মনে করেন অনুভূতির শ্রেষ্ঠ প্রকাশ ঘটে প্রেমে। আমার অন্তর আমি সব অস্তিত্বের অনুভব করি। বাহিরের অনুভূতি প্রবল হলে অন্তরের সত্তা বোধ হয় গভীর। আসলে প্রেমের সাহায্য ছাড়া বহির্বিশ্বের স্বরূপ উপলব্ধি করা যায় না। জ্ঞান বিচার বিশ্লেষণে আমরা যা পাই তা কতগুলো তথ্য ছাড়া আর কিছুই নয়। জগতের সত্য আর মানুষের আত্মিক সত্য, এই দুই সত্যকে রবীন্দ্রনাথ সম্মানিত করেছেন জ্যোতির তত্ত্ব নামে। অর্থাৎ কি, মানুষের যে আত্মিক সত্য এবং জগতের যে সত্য, দুটাকে উনি সমন্বয় করেছেন। তিনি বিশ্বাস করেন জড় ও চৈতন্য এই দুইটি কোনো মহাজ্যোতির ভিন্ন প্রকাশ মাত্র। জড়ের মধ্যে যে সত্য তা প্রাথমিক সত্য, এই সত্যই শেষ কথা নয়। জড়ের মধ্যে যে শক্তি প্রচ্ছন্ন থাকে, সেই শক্তি মানুষের মধ্যে এক মহাচৈতন্যের সাধনা করছে। চৈতন্য এই মুক্তির অভিব্যক্তির সৃষ্টির শেষ পরিণাম। রবীন্দ্রনাথ বলেছেন, এই জগতে আমরা দুটি ব্যাপার দেখতে পাই। এর একটি হলো কাজের প্রকাশ ও অপরটি হলো ভাবের প্রকাশ। কাজের ভিতর দিয়ে যা প্রকাশিত হচ্ছে তা সমগ্রভাবে আমরা উপলব্ধি করতে পারি না, কেননা মনন বৃত্তির সাহায্যে আমরা কাজের জগতে জ্ঞান আহরণ করে থাকি। অন্যদিকে ভাবের প্রকাশ ঘটে অপরোক্ষ অনুভূতির মাধ্যমে। বাহিরের কোনো শক্তি এই প্রকাশকে বাধা দিতে পারে না। প্রেমের সাহায্যে ভাবের জগতের প্রকাশ ঘটে। জগতের অন্তরে যে রস আছে, সেই রস আমার হৃদয়ে প্রবেশ করে এবং হৃদয়ের রসকে বাহির টেনে এনে বস্তু জগৎকে অভিষিক্ত করে। কাজের জগৎকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে না পারার কারণ হলো, যে মনের সাহায্যে আমরা কাজের জগৎকে জানি, সেই মনও তো কাজের জগতের অন্তর্ভুক্ত। রবীন্দ্রনাথ বলেছেন, অনুভূতি মার্গ অবলম্বন করে সত্যকে পাওয়া যায়। ভাবের জগতে সত্য প্রেমের বন্ধনে ধরা দেওয়ার জন্য উৎসুক হয়ে বসে থাকে। তাই না শিক্ষার্থীরা? কত সুন্দর কথা। আমি আমাকে কেন ভালোবাসি, আমি অন্যকে কেন ভালোবাসি, আমি জগৎকে কেন ভালোবাসি, তা অনুভূতিতেই প্রকাশ পায়। আমার অনুভূতি অন্যের মধ্যে যখন পাই, তখন জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না কেন ভালো লাগে। ভাবের জগতে এইভাবে সত্য উদ্ভাসিত হয়ে থাকে। রবীন্দ্রনাথ মনে করেন, জগতের বহু বিচিত্র রূপের মধ্যে একই উপলব্ধি মানুষকে অমৃত তত্ত্বের সন্ধান দিতে পারে। বহুর মধ্যে অন্তর্নিহিত সেই এককে না পেলে মনে শান্তি আসে না, পরম আনন্দ পাওয়া যায় না। বিশ্বজগতের মধ্যে এক অপ্রেমেয় ধ্রুব রয়েছেন, যিনি পরম সত্তা। পরম সত্তা নিজেকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, তাই বিশেষ কোনো স্থানে তাকে পাওয়া যায় না। বিশ্বের সকল রূপের মধ্যে তিনি পরিব্যাপ্ত। তার বিশেষ কোনো রূপ নেই, তিনি অরূপ। এই পরম সত্তা কূটস্থ, নির্বিকার, অদ্বৈত সত্তা নয়। পরম সত্তার প্রকাশ নিয়ত পরিবর্তনশীল। রূপ হতে রূপান্তরে প্রতিনিয়ত এর পরিবর্তন ঘটছে। পরম সত্তার পরিবর্তনের মধ্যে ছন্দ আছে। এই পরম সত্তার মধ্যে জন্ম, দুঃখ, সুখ, মৃত্যু, দুঃখ, হাসি, কান্না, মিলন, বিবাহ সবকিছু মিলে এক অপরূপ আনন্দের প্রকাশ দেখা যায়। পরম সত্তা জগতের বাইরে অবস্থান করে না, তিনি জগতের ভেতরেই আছেন। তিনি সকল দেশে, সকল কালে, সকল রূপে বর্তমান। পরম সত্তার সর্বব্যাপিত্ব অনুভবের বিষয়। মানুষের সঙ্গে পরম সত্তার সম্পর্ক অনুভবের বিষয়। বিশ্বজগতের মধ্যে আমি একটা অংশ। ব্যক্তি হিসেবে আমার সক্রিয়তা ও বৈশিষ্ট্য আছে। বিশ্বজগৎ ব্যক্তি হতে স্বতন্ত্র হলেও নিছক নির্জীব বস্তু সমষ্টি মাত্র নয়। বিশ্ব এক হিসেবে সজীব ও ব্যক্তিত্ব বিশিষ্ট। বস্তু জগতের সঙ্গে মানুষের সম্পর্ক হচ্ছে প্রেমের সম্পর্ক। বিশ্বের মধ্যে অন্তর্নিহিত যে চৈতন্য শক্তি আছে, তা সকল মানুষের মধ্যে প্রেম সঞ্চার করে। রবীন্দ্রনাথের মতে প্রেম সঞ্চারকারী এই আধ্যাত্মিক অনুভূতি পরিবর্তনশীল। তিনি জগতে সর্বত্র এক পরমাত্মার প্রকাশ অনুভব করেছেন। শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখতে পেলাম, যে তিনি এক পরম সত্তার কথা বলেছেন, যে নিয়ত পরিবর্তনশীল এবং যিনি হচ্ছে সুখ, দুঃখ, হাসি, কান্না
সবের মাঝে কিন্তু তিনি রয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু সবকিছুতে, অতীত বর্তমান সবকিছুতে কিন্তু তিনি বর্তমান। শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটি এই পর্যন্ত থাকবে। আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। শিক্ষার্থীরা, চলো ক্লাসটি শেষ করার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি আমরা দেখে নিই। দেখো, প্রথম ছবিটা হচ্ছে স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, 1883 সালে একটি ছবি। শিলাইদহ কুঠিবাড়ি বর্তমান চিত্র। তোমাদেরকে বলেছি তোমরা যখন সুযোগ পাবে তোমরা অবশ্যই ঘুরে আসবে, যেটা হচ্ছে কুষ্টিয়াতে। আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল নিমতলা মহাশ্মশান, কলকাতা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বর্তমানে কবির নামাঙ্কিত হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা প্রাঙ্গণ। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের আতিথেয়তায় মহাত্মা গান্ধী ও তার পত্নী, 1940 সালে। ড্যান্সিং গার্ল রবীন্দ্রনাথের অঙ্কিত একটি তারিখবিহীন চিত্র। শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই শিক্ষার্থীরা পড়াশোনা করো বাসায় বসে। তোমাদের কিন্তু অনেক সুযোগ, তোমরা প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা কোর্সের তোমরা ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলোতে না বুঝলে কমেন্ট করবে, এবং তোমরা পড়াশোনাটা বাসা বসে চালিয়ে যাও। ঠিক আছে শিক্ষার্থীরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।